বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, যে যেখান থেকে আমার সাথে অনলাইন ক্লাসে কানেক্টেড আছো সবাইকে সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ খলিলুর রহমান। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বোর্ড পরীক্ষাটা না হওয়ার কারণে অনেকেই তোমাদের যে পড়ার স্পিড বা যে আগ্রহ সেটা হারিয়ে ফেলছো। আমি আশা করব তোমরা শেষ পর্যন্ত তোমরা টাচে থাকবা এবং যতটুকু সম্ভব পড়াশোনা কন্টিনিউ করবা, কারণ আলটিমেটলি এই পড়াটা তোমাদের ক্লাস 8-এ কতটুকু কাজে লাগবে না লাগবে সেটা না বোঝা গেল ক্লাস 9-10-এ কাজে লাগবে। সো যারা একটু আপডেট থাকবা, পড়াশোনাটা করে যাবা, তারা উপকার পাবা। সো আজকে আমরা যেই চ্যাপ্টারটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছিল বিজ্ঞান বই, অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 13 নম্বর চ্যাপ্টার, খাদ্য ও পুষ্টি। খাদ্য ও পুষ্টি এই চ্যাপ্টারটা অনেক কারণে ইম্পর্টেন্ট, বর্তমান প্রেক্ষাপটে তো ইম্পর্টেন্টই। যেহেতু আমরা একটা মহামারীর মধ্য দিয়ে যাচ্ছি, করোনা। এই করোনার সময় আমরা কিভাবে খাদ্য এবং পুষ্টিটা আমাদের শরীরের জন্য নিয়ন্ত্রণ করতে পারি, অথবা আমাদের শরীরের জন্য উপযোগী পরিমাণ খাদ্য এবং পুষ্টি গ্রহণ করতে পারি, সেটা আমরা এই চ্যাপ্টারটা পড়লে সম্যক ধারণা পেতে পারি। এখন প্রবলেম হচ্ছিল খাদ্য পুষ্টি যেহেতু রোগ প্রতিরোধ করে, শরীরের বিপাক ক্রিয়ায় সাহায্য করে, তারপর হচ্ছিল আমাদের এভরিথিং শরীরের জন্য গাঠনিক একক, প্রয়োজনীয় একক সবগুলা সরবরাহ করে খাদ্য পুষ্টি। তার মানে কি আমরা আনলিমিটেড খাদ্য পুষ্টি গ্রহণ করব? না, দুইটারই সাইড ইফেক্ট আছে। আমি চাইলেও কম গ্রহণ করতে পারবো না, চাইলেও বেশি গ্রহণ করতে পারবো না। হ্যাঁ, করতে পারবো, কিন্তু আলটিমেটলি যদি খাদ্য এবং পুষ্টি প্রয়োজনের চেয়ে কম গ্রহণ করি তাহলে সেটার ব্যাড ইম্প্যাক্ট শরীরে পড়বে। যদি প্রয়োজনের চেয়ে বেশি গ্রহণ করি তাহলে সেটার খারাপ প্রভাব শরীরে পড়বে। সেই জন্য আমরা আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় বয়স, উচ্চতা এবং ওজন অনুসারে প্রত্যেকের জন্য প্রয়োজনীয় পরিমাণ খাদ্য এবং পুষ্টি গ্রহণ করব এবং করা উচিত, ফর আওয়ার বেটারমেন্ট, আমাদের ভালোর জন্য। আর এই করোনার সিচুয়েশনে তো অবশ্যই এই খাদ্য এবং পুষ্টির ব্যাপারে আমাদেরকে স্পেশাল কেয়ার নিতে হবে। বিশেষ করে আমাদের ঘরে যে বয়স্ক মেম্বার আছে, বাবা মা, দাদা দাদি, এদের জন্য আমাদেরকে স্পেশাল কেয়ারটা নিতেই হবে। তাই বলে কি আমরা নিব না নিজেদের জন্য? হ্যাঁ, সবার জন্য নিব। আই পার্সোনালি বিলিভ দ্যাট এই মুহূর্তে যে খাবারগুলো বেশি নিতে হবে সেটা হচ্ছে ভিটামিন জাতীয়। ভিটামিন ডিটা কোন উৎসে অ্যাভেলেবল, তারপর হচ্ছে ভিটামিন সিটা কোন উৎসে অ্যাভেলেবল, বিশেষ করে ভিটামিন বা খাদ্যপ্রাণ যে উপাদানটা, সেই উপাদানটা আমরা বেশি গ্রহণ করব। তা আমি এই চ্যাপ্টারের শুরুতে সর্বপ্রথম যেটা আমরা বুলেটিন আকারে এই চ্যাপ্টারটা অনেকটা তো মুখস্থ নির্ভর, আর কিছু বেসিক আছে মনে রাখতে হবে। আলটিমেটলি আমি পুরো চ্যাপ্টারটাকে যতটুকু সম্ভব শর্টকাট নোটস অথবা বুলেটিন আকারে আমি যদি মনে রাখতে চাই, তাহলে খাদ্য কাকে বলে? খাদ্যের ডেফিনেশনটা আমি জাস্ট এইরকম ছোট্ট একটা কিউ কার্ড না তো, জাস্ট একটা লাইনের মধ্যে মনে রাখতে পারি। খাদ্য হলো যে সকল জৈব উপাদান যা জীবের দেহ গঠন ও শক্তি উৎপাদন করে। তার মানে আমি আরো যদি বলি যে দেহ গঠন, দৈহিক গঠন এবং শক্তি উৎপাদনে ব্যবহৃত যে উপাদানগুলো খাদ্যের মধ্যে বা যে উপাদানগুলো আমরা গ্রহণ করি সেগুলো হচ্ছিল খাদ্য। আবার বলি, খাদ্য হলো সেই সকল জৈব উপাদান হতে হবে, জৈব পদার্থ থেকে পাওয়া উপাদান যা জীবের দৈহিক গঠন এবং শক্তি উৎপাদন করে, তাকে খাদ্য বলা হয়। দেন হচ্ছিল খাদ্যের কাজ। এই যে আমরা খাবার খাই, সেই খাবারটা কি কি কাজে ব্যবহৃত হয়? 1 নাম্বার হচ্ছিল যদি বলি বৃদ্ধি সাধন, দৈহিক বৃদ্ধি সাধন। আমি একটু শর্টকাট বলবো, তোমরা বাকি অংশগুলা বুঝে নিবে। বৃদ্ধি সাধন, কিসের বৃদ্ধি সাধন? দৈহিক বৃদ্ধি সাধন। তারপর হচ্ছিল ক্ষয় পূরণ,
দেহের যে বিভিন্ন ক্ষয় হয়, হাড়জনিত ক্ষয় অথবা বিভিন্ন ক্ষয় পূরণের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে কে? খাদ্য। তারপরে দৈহিক রক্ষণাবেক্ষণ। তো ওভারঅল তিনটা পয়েন্টকে আমি একটা লাইনের মাধ্যমে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছিল দৈহিক বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ এবং রক্ষণাবেক্ষণের কাজে সাহায্য করে কে? খাদ্য। এটা হচ্ছিল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আবারও বলি, এই চ্যাপ্টারটা হচ্ছে হলো অনেকটাই মুখস্থ নির্ভর, বাট আমি যদি বুঝি এবং একটু পড়ি তাহলে যেটা হবে, এগুলা কিন্তু এমন না যে মুখস্থ করে আমি একদম মুখস্থ না করলে পারবো না। এতটুকু বুঝি যে খাবারটা খাই, সেই খাবারটা এই কাজগুলা করে। এরপরও আমাকে একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে এবং দেখতে হবে, বইটা স্কিম করতে হবে। 2 নম্বর পয়েন্টটা, খাবারের যে কাজ, খাবার থেকে তাপ উৎপন্ন হয়। আমরা যে খাবারটা চর্বণ করি অথবা চিবুই অথবা খাই, সেই খাবারটা থেকে প্রথমে তাপ উৎপন্ন হয়। সেই তাপটা আমাদেরকে কাজ করতে সাহায্য করে। তা আলটিমেটলি যেটা হয়, খাদ্য তাপ শক্তিও প্রদান করে, আবার হচ্ছে কর্মশক্তি, কাজ করার যে শক্তি, সেই শক্তিটাও আমাদেরকে প্রদান করে। থার্ড যে পয়েন্ট, সেটা হচ্ছিল রোগ প্রতিরোধ করে। অনেকটা খুবই ইম্পর্টেন্ট এবং ভাইটাল পয়েন্ট হচ্ছিল, খাবার রোগ প্রতিরোধ ও সুস্থতা বিধান করে। রোগ প্রতিরোধ, সুস্থতা বিধান। রোগ প্রতিরোধ, সুস্থতা বিধান ও শারীরবৃত্তীয় বিভিন্ন কাজে। শারীরবৃত্তীয় শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে বিভিন্ন খাবার, সুস্থতা প্রদান করে। তারপর হচ্ছে শারীরবৃত্তীয়, এই জিনিসটা ওপেন থাকে। শারীরবৃত্তীয় কাজ মানে কি? শরীরের ভিতরে সংগঠিত বিভিন্ন কাজ, যেমন শ্বসন, তারপর হচ্ছে হলো রেচন, তারপর হচ্ছে হলো পরিপাক। এগুলো হচ্ছে হলো শারীরবৃত্তীয় কাজ। আমি শারীরবৃত্তীয় কাজে ব্রেকেটে এই অংশগুলো লিখতে পারি, যে পরিপাকে, শ্বসনে, বিপাক ক্রিয়ায়, আলটিমেটলি এই সবগুলা কাজ হচ্ছে হলো শারীরবৃত্তীয় কাজ। শরীরের ভিতরে যে বিভিন্ন কাজগুলো সংগঠিত হয়, সেইগুলাকে শারীরবৃত্তীয় কাজ যদি আমি বলি। এই কাজগুলা করতে সাহায্য করে আলটিমেটলি খাবার। আমি যখন খাবার খাবো, তখন আমার যে ইন্টারনাল ফাংশন, বডির ভিতরে যে ইন্টারনাল ফাংশনিং গুলা, কর্মকাণ্ড গুলা স্বাভাবিকভাবে চলবে। কোনো কারণে যদি আমি খাবার পর্যাপ্ত পরিমাণে না খাই অথবা পরিমিত পরিমাণে সঠিক সময়ে না খাই, তখন এই যে ফাংশন গুলো, কাজগুলো ব্যাহত হবে। আলটিমেটলি এর ক্ষতিকর প্রভাব আমাদের শরীরে পড়বে। শরীর ভঙ্গুর হয়ে যেতে পারে, অসুস্থ হয়ে যাব, অথবা উল্টা হতে পারে। অনেক সময় দেখা যায় যে শরীর স্থূলতাও ভর করতে পারে বা শরীর মোটা হয়ে যেতে পারে। এটা ছিল আমাদের খাদ্য কি, খাদ্যের কাজ কি কি আসতে পারে পরীক্ষায়। তারপরের অংশ হচ্ছিল পুষ্টি কাকে বলে, নিউট্রিয়েন্ট বা পুষ্টি। পুষ্টি কাকে বলে? পুষ্টি হলো এমন একটি প্রক্রিয়া যাতে যেই প্রক্রিয়ার মাধ্যমে পুষ্টি হলো, আমি একদম আমার মতো করে ছোট করে লিখতেছি, তোমরা যখন এই পয়েন্টটা মনে রাখবা, ওইটাকে সাজিয়ে লিখতে পারবা। পুষ্টি হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বা যেটি খাদ্যবস্তু খাওয়ার পর পরিপাক হয়। খাওয়ার পর খাদ্যবস্তু খাওয়ার পর পরিপাক হয়, এবং এই পুষ্টিতে যেটা করে, এবং জটিল খাদ্য উপাদানগুলো কি?
তাহলে আমি যেটা পুষ্টির সংজ্ঞা দিতে পারি যে পুষ্টি হলো এমন একটি প্রক্রিয়া যাতে খাদ্যবস্তু খাওয়ার পর পরিপাক হয়, মানে হজম হয়, অথবা হজম হয়, এবং এই হজমের মাধ্যমে যেটা হয় পুষ্টির মধ্যে অনেকগুলো জটিল উপাদান থাকে বা একাধিক উপাদান থাকে, সেই জটিল খাদ্য উপাদানগুলো ভেঙে গিয়ে সরল উপাদানে পরিণত হয়। যেমন আমরা জানি খাদ্যের উপাদান শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, মিনারেলস, এই যে উপাদানগুলো থাকে এগুলা একসাথে থাকে, জটিল আকারে থাকে, পরবর্তীতে পুষ্টির মাধ্যমে এগুলো যেটা হয় সরল উপাদানে পরিণত হয়। তো এটা হচ্ছিল পুষ্টির সংজ্ঞাটা। এখন পুষ্টির সংজ্ঞাটা এইভাবে ছাড়াও আমি অন্যভাবে দিতে পারি যে পুষ্টি হলো এমন খাদ্য উপাদান যেটা কিনা শরীরের রোগ প্রতিরোধ, তারপর হচ্ছিল বিপাক ক্রিয়া, তারপর হচ্ছিল এই দৈহিক বৃদ্ধি সাধন, তারপর হচ্ছিল ক্ষয়পূরণ, রক্ষণাবেক্ষণ ভূমিকা রাখে বা কার্যকরী ভূমিকা রাখে, তাকে পুষ্টি বলা হয়। মানে খাদ্য আর পুষ্টি প্রায় সিমিলার, খাদ্যের মধ্যে পুষ্টি থাকে, পুষ্টির মধ্যে কিন্তু খাদ্য থাকে না, একটু খেয়াল করবা, খাদ্যের মধ্যে পুষ্টি থাকে, পুষ্টির মধ্যে খাদ্য থাকে না। এখন আমি যেইটা খাদ্য সংজ্ঞা দিচ্ছি ওই খাদ্য সংজ্ঞা দিয়ে আমি পুষ্টির একটা অল্টারনেটিভ সংজ্ঞা দাঁড় করাতে পারি। যেমন পুষ্টি হলো খাদ্যের ওই সকল উপাদান যেটা শরীরের রোগ প্রতিরোধ করে, সুস্থতা বিধান করে, শারীরবৃত্তীয় বিভিন্ন কাজে সাহায্য করে, তাপ শক্তি এবং কর্মশক্তি প্রদান করে এবং ক্ষয়পূরণের হাত থেকে রক্ষা করে, তাকে বা ওই উপাদানগুলোকে পুষ্টি বলা হয়। পুষ্টির সাথে সাথে পুষ্টিমান আরেকটা ডেফিনেশন আসতে পারে বা জানা দরকার আমাদের, পুষ্টিমান কাকে বলে। পুষ্টিমান কোন খাদ্যে কি পরিমাণ, মানে কোন খাদ্যে কি পরিমাণ উপাদান আছে, হয় না যে শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন এগুলো কি কম আছে না বেশি আছে, কোন খাদ্যে কি পরিমাণ উপাদান আছে এবং সেই উপাদানগুলা আমাদের কোন কাজে ব্যবহৃত হয়, এবং কত রকম খাদ্য উপাদান আছে সেইটা আমরা যেই প্রশ্নের মাধ্যমে জানতে পারি সেইটা হচ্ছিল পুষ্টিমান। হয় না যে আমি কি বলে 100 গ্রাম আঙ্গুর খেলাম, এই আঙ্গুরের মধ্যে কি পরিমাণ ভিটামিন আছে, কি পরিমাণ উপাদান আছে, এই যে জানতে চাওয়া, এইটি হচ্ছিল ওই খাদ্যের পুষ্টিমান। যে কোনো খাবারের মধ্যেও, সেটা বোতলজাত হোক অথবা আমার যে কোনো ধরনের খাবার হোক, ওই খাবারের মধ্যে কিন্তু যদি আমি চার্ট আকারে দেখি তাহলে বলা থাকে যে 100 গ্রামের মধ্যে এত গ্রাম এইটা থাকে, কোন উপাদান কতটুকু থাকে সেটা দেওয়া থাকে। এই অংশটা হচ্ছিল পুষ্টিমান, কোন খাদ্যে কি পরিমাণ এবং কত রকমের খাদ্য উপাদান থাকে তা নির্ভর করে কার্যত এই পুষ্টিমানের উপর, অথবা পুষ্টিমান থেকে আমরা কোনো খাদ্য উপাদানের সঠিক পরিমাণ জানতে পারি। তারপর হচ্ছিল খাদ্যের প্রকৃতি। খাদ্যের প্রকৃতিকে বলা হচ্ছে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হলো মিশ্র খাদ্য আর একটা হচ্ছে বিশুদ্ধ খাদ্য। মিশ্র খাদ্য মানে কি, যে খাদ্যের মধ্যে একাধিক উপাদান বিদ্যমান থাকে। মিশ্র খাদ্য হলো যে খাদ্যের মধ্যে খাদ্যের একাধিক উপাদান বিদ্যমান থাকে, ওই খাদ্যগুলোকে মিশ্র খাদ্য বলা হয়। আর বিশুদ্ধ খাদ্যটা বিশুদ্ধ হবে কখন, যে খাদ্যের মধ্যে একটা উপাদান থাকে সেই খাদ্যটাকে বলা হচ্ছিল বিশুদ্ধ খাদ্য। ব্যাপারটা এমন না যে এই বিশুদ্ধ খাদ্য মানে হচ্ছিল যে একটা উপাদান থাকে বাকিটা কি তাহলে অবিশুদ্ধ, ব্যাপারটা এমন না। আর একটু বলি, মিশ্র, যেহেতু আমরা জানি 6টা উপাদান আছে খাদ্যের মধ্যে, এই 6টা উপাদানের মধ্যে একের অধিক উপাদান থাকলে ওই খাদ্যটাকে আমি বলবো মিশ্র খাদ্য। যেমন আমি যদি বলি খিচুড়ির মধ্যে অনেক উপাদান থাকতে পারে, শর্করা, আমিষ, স্নেহ, যদি আমি ঘি দিয়ে বা বিয়ে দিয়ে তৈরি করি খিচুড়ি, তারপর হচ্ছিল দুধের মধ্যে অনেক উপাদান থাকে, দুধ, ডিম, খিচুড়ি, এগুলো হচ্ছিল মিশ্র খাদ্য, কারণ এই খাদ্যগুলো ভাঙলে একাধিক সরল উপাদান বিদ্যমান থাকে, এই জন্য এগুলোকে মিশ্র খাদ্য বলে। পরীক্ষা যদি 2 নম্বরের জন্য আসে যে খিচুড়ি কি ধরনের খাদ্য, এর প্রকৃতি বিশ্লেষণ করো, তাহলে আমি আগে বলবো মিশ্র খাদ্যের সংজ্ঞা, তারপরে বলবো খিচুড়ি কেন মিশ্র খাদ্য, অথবা দুধ, ডিম এগুলি সব পক্ষে যুক্তি দাঁড় করাবো।
আর বিশুদ্ধ খাদ্য বললাম যে সরল উপাদান, একটি মাত্র উপাদানের সমন্বয়ে গঠিত যে খাবার, সেই খাবারগুলোকে বিশুদ্ধ খাদ্য বলে। যেমন আমি যদি বলি যে চিনি, চিনির মধ্যে শুধু চিনি আছে, লবণের মধ্যে শুধু লবণই আছে, অন্য কোনো উপাদান নেই, এজন্য এগুলোকে বিশুদ্ধ খাদ্য বলা হচ্ছে। চিনি, লবণ অথবা এরকম যে সিঙ্গেল গ্লুকোজ, যদি বলি গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এগুলি প্রত্যেকই সিঙ্গেল। গ্লুকোজের মধ্যে শুধু গ্লুকোজই আছে, অন্য কোনো উপাদান নেই। চিনির মধ্যে শুধু চিনি আছে, লবণের মধ্যে শুধু লবণ থাকে, এই জন্য এগুলোকে কি বলা হয়? বিশুদ্ধ খাদ্য উপাদান। আবারও বলি, এখানে কনসেপ্টটা কখনো ভুল করবে না যে বিশুদ্ধ মানে এগুলো সত্যি সত্যি পিওর আর এইটা ইমপিউর বা ভেজাল, এমন না ব্যাপারটা। এটা ছিল খাদ্যের প্রকৃতি। এখন আমরা যাব খাদ্যের উপাদান, যেটা কিনা আমাদের এই চ্যাপ্টারের অন্যতম মেইন টপিকস। খাদ্যের উপাদান কয়টি ও কি কি, এর মধ্যে 2-3টা উপাদান আছে খুবই ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। খাদ্যের উপাদান, উপাদান অনুসারে খাদ্যকে নরমালি সাধারণত 3 ভাগে ভাগ করা হয়েছে। তারপরে আমরা ওভারঅল এইভাবে না জেনে আমরা বলবো যে খাদ্যের উপাদান 6টি। নিচে খাদ্যের উপাদানগুলো দেওয়া হলো। 1 নম্বরে যে উপাদানটা আছে সেটা হচ্ছে আমিষ। আমিষ অথবা আমরা যেটা প্রোটিন নামে জানি সেটা হচ্ছে আমিষ। সেকেন্ড যে উপাদানটা আছে সেটা হচ্ছে শর্করা। আমরা খাদ্যের উপাদান 6টাকে 2টা সেগমেন্টে ভাগ করব। প্রথম হচ্ছে 3টা উপাদান, পরে হচ্ছে বাকি 3টা উপাদান। প্রথমে ছিল আমিষ বা প্রোটিন, দ্বিতীয় হচ্ছে শর্করা অথবা শ্বেতসার, থার্ড হচ্ছে স্নেহ অথবা চর্বি, আমরা যেটা ফ্যাট নামে পরিচিত। প্রত্যেকটার কিন্তু একটা অল্টারনেটিভ নাম আসতেছে, সো আমরা পড়ার সময় 2টাই খেয়াল রাখবো। আমি আগের বছর খাতার মধ্যে উল্টাপাল্টা দেখতে পাই যে প্রোটিন ভাবে যে হয়তো শ্বেতসার বা এরকম মার্চ করে দেয় একটার সাথে আরেকটা কনসেপ্ট গুলিয়ে ফেলে। ব্যাপারটা যাতে এমন না হয়, আমিষ এর ইংলিশ হচ্ছে যদি আমি মনে করি যে প্রোটিন, শর্করা বা স্টার্চ, যেটাকে শ্বেতসার বলা হয়, শর্করা, স্টার্চ অথবা শ্বেতসার, আর স্নেহ বা চর্বি যেটাকে ফ্যাট বলা হয় আর কি। এই খাদ্যের এই 3টা উপাদান হচ্ছিল ফার্স্ট সেগমেন্টে। আমরা মনে রাখবো যে খাদ্যের উপাদানের মধ্যে উপাদান অনুসারে খাদ্যকে প্রথমত 3 ভাগে ভাগ করা যায়, এর পরবর্তীতে আরো 3 ভাগ আছে, সেটা আমরা ডিসকাস করব। এখন যেটা হচ্ছে এই 3 ভাগের মধ্যে আমিষের কাজ কি বা প্রোটিনের কাজ কি, প্রোটিনের কাজগুলো আমি যদি বুলেটিন আকারে মনে রাখতে চাই, যে এরকম যে প্রথমত হচ্ছে ক্ষয় পূরণ, বৃদ্ধি সাধন, ক্ষয় পূরণ, দেহের ক্ষয় পূরণ। তোমরা এরকম ভাবে খাতার মধ্যে নোট করলে মুখস্থ করতে বা মনে রাখতে সুবিধা। ক্ষয় পূরণ, দেহের বৃদ্ধি সাধন, দেহ গঠন। এই 3টে পয়েন্ট মনে রাখতে পারি যে আমিষ জাতীয় খাদ্য ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন এবং দৈহিক গঠনে ব্যবহৃত হয়। শর্করাতে চলে যাই। শর্করাতে কি বলছে? শর্করাটা আমার মেইন পয়েন্ট হচ্ছিল শর্করা শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়, শক্তি উৎপাদন করে। শর্করার মেইন কাজটা হচ্ছিল শক্তি উৎপাদন করা, আর স্নেহ বা চর্বির যে মেইন কাজ সেটা হচ্ছে তাপ শক্তি প্রদান করা।
তাপ শক্তি প্রদান করে। এখন এইগুলোর কিন্তু অনেকগুলা কাজ আছে, এর মধ্যে আমার যেহেতু খাদ্যের উপাদানের মধ্যে আলাদা মেইন প্রশ্নটা, সেজন্য আমি জাস্ট মেইন বেসিক কাজগুলো একদম এক্সাক্ট কাজগুলো সেগুলো দিতেছি, আমি বিস্তারিত আলোচনা এখন করতেছি না। যখনই বলবে প্রোটিন বা আমিষ সম্পর্কে ডিটেলস, তখন প্রোটিনের ডিটেলস আলোচনা করব। আপাতত যেটা হচ্ছিল প্রত্যেকটা মেইন কাজগুলো আমি দেখিয়ে দিলাম। এটা হচ্ছিল তাপ শক্তি প্রদান। এখানে বোঝো কিনা যে নর্মালি যে শীত প্রধান দেশে বিভিন্ন প্রাণী আছে, যে ভাল্লুক অথবা শ্বেত ভাল্লুক এরকম, এরা দেখা যায় যে বেশ স্থূল হয়, বেশ মোটা হয়ে থাকে। এবং এই এত শীতের মধ্যে ট্রান্স সাইবেরিয়ান রিজিয়নে যেটা আছে, তারা, আমি যদি ওই পুরো ইয়েটা হচ্ছিল প্রাণী মানুষের জন্য, বাট তারপরে আমি অন্য প্রাণী দিয়ে বলতে চাইতেছি, সিল মাছ, তারপর হচ্ছিল শ্বেত ভাল্লুক, এরা এত ঠান্ডার পরিবেশে থাকে, কিন্তু তারা বেঁচে থাকতে পারে শুধু এই স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য উপাদানের জন্য। তারা তাদের দেহের মধ্যে প্রচুর স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য উপাদান জমা রাখে। এই চর্বি বা স্নেহ তাদেরকে তাপ শক্তি প্রদান করে, যে জন্য শীতের, প্রচন্ড শীতের মধ্যেও তারা দেখা যায় 6 মাস বা 9 মাস বা 8 মাস বা এরকম বিভিন্ন সময় শীত নিদ্রায় থাকে বা একটা জায়গার মধ্যে লুকিয়ে থাকে। আলটিমেটলি তাদের এই স্নেহ বা চর্বি বার্ন করে তাপ উৎপন্ন করে, এবং তাপ উৎপন্ন করলে তারা কর্মশক্তি পায়, তারা বেঁচে থাকার বা বেঁচে থাকে, সোজা কথা। এটা হচ্ছিল মেইন খাদ্যের উপাদান অনুসারে যদি বলি 3 ভাগে। এরপরে 4 নাম্বারটা যেটা হচ্ছিল সেটা হচ্ছিল ভিটামিন। ভিটামিন আর ভাইটামিনও বলা হয়, হোয়াট এভার, ভিটামিন আর খাদ্য প্রাণ। এটা সম্পর্কে জানে না এরকম খুব কম স্টুডেন্টই থাকবা যে ভিটামিন কি বা ভিটামিন সম্পর্কে জানে না। তো ভিটামিন হচ্ছে হলো, যদি আমি বলি, জটিল বিভিন্ন রাসায়নিক পদার্থের সমন্বয়ে গঠিত এক ধরনের জটিল যৌগ, যেটা কি কি কাজ করে, ভিটামিনের কাজগুলো আমি দিয়ে দিতে পারি। রোগ প্রতিরোধ করে, রোগ প্রতিরোধে, তারপর হচ্ছে হলো যেটা শক্তি বৃদ্ধি, ভিটামিন খেলে আর দুর্বল হলে ভিটামিন প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে শক্তি বৃদ্ধি পায়, শক্তি বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ করে, রোগ প্রতিরোধে শক্তি বৃদ্ধি করে। আর কি হতে পারে? জৈব রাসায়নিক উদ্দীপনা, ভিটামিনের জৈব রাসায়নিক উদ্দীপনা, এই পয়েন্টটা জটিল। জৈব রাসায়নিক উদ্দীপনা তৈরিতে জৈব রাসায়নিক উদ্দীপনা তৈরিতে ভিটামিন ব্যবহৃত হয়। 3টা ভিটামিনের কাজ মনে রাখলাম: দেহের রোগ প্রতিরোধ করে, শক্তি প্রদান করে বা শক্তি বৃদ্ধি করে, জৈব রাসায়নিক উদ্দীপনা তৈরিতে সাহায্য করে। এটা ছিল ভিটামিনের 3টা ব্যবহার বা কাজ, আমি যাই বলি। তারপর হচ্ছিল খনিজ লবণ। খনিজ লবণ বিভিন্ন দেহের বিভিন্ন জৈবিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। এই ব্যাপারগুলো মানে এত ডিপ যে মানে কিভাবে তোমাদেরকে এরকম কনসেপ্টটা ক্লিয়ার করবে। এতটুকু বলি, দেহের ভিতরে যে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, সেটা আমাদের যে কোনো প্রয়োজনই হোক, খাবার গ্রহণ করার পর সেই খাবারটাকে হজম করিয়ে সেই শক্তি খাদ্য উপাদানগুলো শরীরের বিভিন্ন অঙ্গে পৌঁছে দেওয়া, প্রসেস করা, এই প্রসেস করার যে বিভিন্ন প্রক্রিয়া, জৈবিক প্রক্রিয়ায় এই খনিজ লবণগুলা জৈবিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে থাকে। তারপর হচ্ছিল 6 নাম্বারটা হচ্ছে হলো লাস্ট, যেটা পানি। এটা সম্পর্কে তোমরা সবাই জানো
পানি হচ্ছে হলো খাদ্যের উপাদানের লাস্ট যে অপশন, সেটা হলো পানি। পানি কি কি করে? শরীরে পানির সমতা, পানির কাজ কি? শরীরের মধ্যে পানির সমতা বিধান করা। পানির সমতা মানে শরীরে পানি কমে গেলেও সমস্যা, বেড়ে গেলেও সমস্যা, তাহলে শরীরে পানিটাকে ব্যালেন্স রাখা কাজ হচ্ছে হলো এই খাদ্য উপাদানটা করে থাকে। এখন এই পানিটা আমরা সরাসরি পানি খেয়েও মানে পানি খেয়েও পেতে পারি, আবার খাবার থেকেও পানিটা পাওয়া যায়। তারপর হচ্ছে হলো সাথে সাথে এই পানির সমতার সাথে সাথে যেটা হয় তাপের সমতা। সিমিলারলি এট এ টাইম আমরা যে পানি খাই সেই পানিটা কিন্তু শরীরের তাপকে নিয়ন্ত্রণ করে, সেজন্য এটা খেয়াল রাখবো। যে পানি শুধু খালি আমাদের শরীরে পানির সমতা বিধানই করে না, আমাদের শরীর ঠান্ডা থাকবে না গরম থাকবে, শরীরের তাপমাত্রা কেমন থাকবে সেটা নিয়ন্ত্রণ করে হচ্ছে হলো পানি। তার মানে তাপের যে সমতা বিধান সেটাও এই লাস্ট যে খাদ্য উপাদান পানি করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এই খাদ্য উপাদানগুলো অলমোস্ট আমরা মানে পড়ছি, এরপরেও আসবে যে স্পেশাল কোনো খাদ্য উপাদান, বিশেষ করে যদি বলে যে আমিষ সম্পর্কে আলোচনা করো, তো আমরা আমিষের ডিটেলসটা পড়বো। তারপরে ভাইটামিন অথবা ভিটামিন সম্পর্কে আলোচনা করো। এই দুইটা বেশি ইম্পর্টেন্ট, আমিষ আর হচ্ছে ভিটামিন। শর্করাও আসতে পারে। অলমোস্ট এই তিনটা উপাদান আমরা ডিটেলস আলোচনা করব নেক্সট ক্লাসে। আশা করি তোমরা আমাদের সাথে থাকবা। তো তোমাদের যেটা কাজ হচ্ছে হলো শর্করা বা শ্বেতসার, এই যে 1 আর 2 এই দুইটা অংশ একটু দেখে রাখবা। এখানে ছোট্ট একটা ম্যাথ আছে, আমরা নেক্সট ক্লাসে ম্যাথটাও দেখাবো, এবং এই দুইটার ডিটেলস কিভাবে আমরা বুলেটিন বা পয়েন্ট আকারে মনে রাখতে পারি আমি নেক্সট ক্লাসে তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করি তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা এবং সেফ থাকবা। আসসালামু আলাইকুম।